বিশ্বস্ত থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। দর্শক, এটা তো বাংলাদেশের ভিডিও। একটা লং মার্চের ডাক দেওয়া হয়েছিল ঢাকামুখী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন লাঠি সোঁটা নিয়ে সব বেরিয়ে পড়েছিলেন। আর সেই সবের খবর তো ওখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনিও পেয়েছিলেন। তো তড়িঘড়ি উনি ঢাকা থেকে উড়ে চলে এসছেন, এখন আমাদের দেশে রয়েছেন। এখন কোথায় যাবেন সেসব নিয়ে ঠিক হচ্ছে আর কি। আর উনি চলে আসার পরে বাংলাদেশের যে গণভবন, প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেখানে কি সব হয়েছে সে তো আপনারা দেখেছেন, আমিও তো ভিডিও দেখিয়েছি। একেবারে লুটপাট সব হয়েছে, লুটপাট হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব কথা বলছেন, উনিও নাকি নজর রাখছেন, কিন্তু প্রশ্ন কিছু শিখলেন কি? হাসিনা তো দেশ ছেড়ে চলে এলেন, আমাদের দেশে এখন এসছেন, আর অন্য কোথাও চলে যাবেন, যেটা আমি বলছিলাম। কিন্তু আপনি কি এখান থেকে, মানে বাংলাদেশের এই বিষয় থেকে কিছু শিখলেন? হাসিনাকে যেভাবে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে, এই রকম আপনার ক্ষেত্রে কখনো হবে না তো? আপনি কি সেদিকটা ভাবছেন? এটা হচ্ছে প্রশ্ন। কেন কথাটা বলছি? দেখুন, হাসিনা বা ওদেশের ওই যে সব দল রয়েছে, বিএনপি, জামাত বা অন্যান্য, এখন ওদের অভ্যন্তরীণ যে ইকুয়েশন, সেসব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমি সেসব বিষয় এখানে চর্চাতে আসতে চাইছি না। কিন্তু একটা কথা ওখানের বাস্তব, সেটা হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা। একটা কথা কিন্তু ওখানের বাস্তব। আমি কিন্তু এটা নিয়ে যখন এই কোটা মুভমেন্ট চলছিল, আমি তখনই বলেছি, কারণ আমি ওখানকার অনেকের সঙ্গে কথা বলেছিলাম। এবং যখন ওখানে ভোট হয়েছিল, সেই ভোটেরও অনেক তখনই অনেক খবর দেখেছিলাম। মানে একটা বিষয় কিন্তু বাস্তব সত্য, যে ওখানে কিন্তু ওই যেটা আমাদের এখানে হয়, ভোট লুট করা, বিরোধী পক্ষকে মানে ভোটের বিষয়ে বাধা দেওয়া, মানুষের যে ভোটাধিকার সেটাকে মানে ক্ষুণ্ণ করা, এটা কিন্তু ওখানের একেবারে একটা বাস্তব সত্য বিষয়। বাকি যাই বলি না কেন, হাসিনা খুব ভালো, ভারত বন্ধু, এগুলো সব আলাদা বিষয়। কিন্তু একটা বিষয় যেটা নিয়ে আমি প্রথম থেকে সরব হয়েছিলাম, যে যাই হোক, গণতন্ত্র হচ্ছে মানুষের মানে বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে চলা, সেটা হচ্ছে গণতন্ত্র। তো যদি কোথাও গণতন্ত্রকে চেপে দিয়ে শুধুমাত্র নিজের প্রভাব খাটিয়ে ক্ষমতায় আসবো বা ক্ষমতাতে টিকে থাকবো বা ক্ষমতা ধরে রাখবো, এটা কিন্তু সমর্থনযোগ্য না।
ওখানকার যারা মুভমেন্ট করছেন তাদের মুভমেন্টের বিষয়, তারা কি, তারা বিচ্ছিন্নতাবাদী, তারা রাজাকার, তারা জঙ্গি, এগুলো হচ্ছে আলাদা পার্ট, আলাদা পার্ট। সেই তুলনায় হাসিনা ভালো, এটা হচ্ছে আলাদা পার্ট। কিন্তু যদি ভোটিং সিস্টেমে বলি, তাহলে হাসিনা ওখানে যেভাবে, বিশেষ করে লাস্ট যে ইলেকশন হয়েছে সেখানে যেভাবে উনি ভোটটা করিয়েছেন, এটা কিন্তু একটা গণতন্ত্রের পক্ষে ভালো ছিল না। আমি এটা নিয়ে বলেছিলাম, নিশ্চয় হয়তো যারা আমাকে ফলো করেন তারা জানেন। আজকে কি হয়েছে? আজকে দেখুন শুরু হলো কি নিয়ে, কোটা আন্দোলন, মানে সরকারি চাকরিতে এত কোটা মানবো না, এটা নিয়ে আন্দোলন শুরু হলো। কারা শুরু করলেন? ছাত্ররা, ছাত্র সমাজ, যুব সমাজ, যাদের চাকরির প্রয়োজন। শুরু হলো ওই দিক দিয়ে। তারপরে কি হলো, যেটা আমরাই বলতে শুরু করলাম, আরো অনেকে বলতে শুরু করলেন। তারপর ওই কোটা মুভমেন্ট আর কোটা মুভমেন্ট থাকলো না। কেন থাকলো না? বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিচ্ছিন্নতাবাদী দল, যাই বলি না কেন, তারা ভিতরে ঢুকে পড়লো। তারা ভিতরে ঢুকে উস্কানি দিয়ে এই করে সেই করে এতটাই ওটাকে বিষিয়ে দিল যে তার একটা বিস্ফোরণ ঘটে গেল। কিন্তু বিস্ফোরণ ঘটলো আরো একটা কি কারণে? কারণ ওখানকার মানুষ তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারেন না। অনেক মানুষ ওখানকার, অনেক অনেক সমীক্ষা বলে যদি ঠিক মতো করে ভোট হয় ওখানে, শেখ হাসিনা যাকে আমরা আমাদের মতো করে চিনি, উনি নাকি 20% ভোট পাবেন না। এইরকম ওখানকার মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা। দেখুন ওখানকার মানুষ খারাপ ভালো সেটা অন্য বিষয়, কিন্তু ওনারা তো ওনার ওই দেশের মানুষ। তাদের মতের সঙ্গে হয়তো আমাদের মতের মিল নেই, জামাত মন্ত্রীর সঙ্গে আমাদের মতের হয়তো মিল নেই, আমরা হয়তো তাদেরকে পছন্দ করি না বা কিছু আমাদের মত বিরোধ থাকতে পারে, কিন্তু ওনারা তো ওখানকার ভোটার। দেশ হিসেবে তো একজন ভোটারকে তো অস্বীকার করতে পারে না। দেশ হিসেবে একটা ভোটিং সিস্টেমকে তো অ্যাভয়েড করে যাওয়া যায় না। সে যাই হোক, খারাপ মানুষ হন, ভালো মানুষ হন, জঙ্গি মানসিকতা হন, যাই হন, কিন্তু ভোটার তো ওখানকার। তো যেটা হয়েছে ওখানে, যেহেতু ওই মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেননি লাস্ট ইলেকশনে, বিশেষ করে 1 বছর 1.5 বছর আগেকার ঘটনা, তো মানুষের মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ ছিল। একটা ভোট হয়েছে যেখানে একটা পার্টি অংশগ্রহণই করেনি, যে একটা বড় পার্টি বিএনপি অংশগ্রহণই করেনি, তার মানে কিরকম ভোটের পরিবেশ ওখানে ছিল। এই যে ভোট দিতে না পারা, ম্যাক্সিমাম মানুষ ভোট দিতে পারেননি, এর কিন্তু একটা ক্ষোভ ভিতরে ছিল যে যখন সুযোগ পাবো তখন বুঝিয়ে দেব। তো যখন কোটা মুভমেন্ট শুরু হয়েছে, তখন ওইসব পলিটিক্যাল পার্টি যারা ভোটে পার্টিসিপেট করতে পারেনি বা করেনি, পরিবেশ না দেখে তারাও ইন্ধন দিয়েছে আর মানুষকেও উস্কে দিয়েছে। সরকারকে এই হচ্ছে, মানে সরকারকে ফেলার এই হচ্ছে একটা উপায়। সরকারকে ফেললে তাদের হয়তো আরো অনেক কিছু উদ্দেশ্য পূরণ হবে, সেটা অন্য, কিন্তু এই যে ভোট দিতে না পারা, জোর করে ক্ষমতায় টিকে থাকা, বেশিরভাগ মানুষের মতবাদ না নিয়ে ক্ষমতায় টিকে থাকা, এই ক্ষোভটাকে এই ব্যানারটা কাজে লাগিয়ে দিয়েছে। মানুষের ক্ষোভ রয়েছে, হাসিনা ভোট দিয়ে দেননি, চলো সুযোগ পেয়েছি, চলো কোটা আন্দোলন মুভমেন্ট হচ্ছে, চলো ওই পার্টিও বেরোতে বলছে, ওই পার্টিও বেরোতে বলছে, আবার মাঝখানে গুলিও চলেছে, অনেক কিছু হয়েছে, নতুন করে আবার রাগেরও সঞ্চার ঘটেছে। তো চলো সুযোগ, ভোট তো দিতে দেননি, ওনাকে উল্টে দেবো। এই ভোট দিতে না পারার যে যন্ত্রণা, যে ক্ষোভ, সেটা কিন্তু অন্যতম একটা বড় কারণ। যারা পলিটিক্যাল এক্সপার্ট, ভালো করে যারা বিশ্লেষণ করছেন, ভিতর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রিপোর্ট নিয়ে যারা বিশ্লেষণ করছেন, শুধুমাত্র আমাদের ভারতের অ্যাঙ্গেলে না, দেখে নেবেন এই কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি। ওখানকার ভোটের পরিবেশ কি ছিল লাস্ট ইলেকশনে। আমাদের এখানে তো এরকম অভিযোগ শুনেছেন, ওখানে আরো সব মারাত্মক অভিযোগ শুনি। আমাদের এখানে তো সকালবেলা শুনি যে ভোট শুরু হওয়ার আগেই ভোট কমপ্লিট হয়ে গেছে, ওখানে নাকি আগের রাতে ভোট হয়ে যায়। ধরুন আজকে ভোটে তো রাতে গেছেন তো ভোট কর্মীরা, রাতে নাকি ভোট হয়ে যায়, মানে এইরকম ব্যাপার। তো এই যে দেশের জনগণকে নিয়ে, দেশের যে গণতন্ত্র তাদের মতো করে মেনটেন করে না চলে, যদি ওই একক ক্ষমতা জাহির করা, সরকারি পাওয়ারকে জাহির করে যদি আমি ক্ষমতায় বারবার টিকে থাকার চেষ্টা করি, যখন জনগণের বিস্ফোরণ ঘটবে আর তার সঙ্গে আরো অনেক কিছু ইস্যু সামিল হয়ে যাবে, অনেক কিছু ইন্ধন সামিল হয়ে যাবে, অনেক কিছু শক্তি সামিল হয়ে যাবে, সেটাকে রোখা যাবে না। আজকে এটা কি হয়েছে বলুন তো? কালকে একটা ডাক দেওয়া হয়েছিল এই যারা সব আন্দোলন করছেন,
ডাক দেওয়া হয়েছিল যে প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে লোক পাঠান ঢাকাতে। এরকম একটা ডাক ছিল যে কালকে আমাদের এরকম লং মার্চ হবে, প্রত্যেক বাড়ি থেকে শপথ নিন যে অন্ততপক্ষে একজনকে পাঠাবো। তো প্রত্যেক বাড়ি থেকে একজন, অনেকে উৎসাহী 2 জন 3 জন, অনেকে তো ছেলের সঙ্গে মাও চলে এসছেন। তো সবাই যখন ঢাকামুখী হতে শুরু করেছেন, তো বিরাট একটা জনগণ। তো তার আগে হাসিনা সরকার পুলিশ দিয়ে এই দিয়ে সেই দিয়ে রোখার চেষ্টা করছিল, কিন্তু যখন তারা খবরটা পেয়েছে যে পুরো ধেয়ে আসছে ঢাকামুখী, দেখুন কতগুলো জিনিস বুঝতে হবে, সবকিছু মানে এতে গা ভাসি দিয়ে ভাবলে চলবে না। আমরা যেমন বলছি যে জামাত ইন্ধন দিয়েছে, জঙ্গিদের একটা ব্যাপার স্যাপার বলছি, এটা একটা পার্ট, এটা অবশ্যই একটা পার্ট। তারা ইন্ধন দিয়েছে, তারা উস্কেছে, তারা শক্তি জুগিয়েছে, তারা অস্ত্র জুগিয়েছে, তারা নাশকতামূলক কাজ করেছে। কিন্তু এটাও আপনাকে মানতে হবে, আপনারা খোঁজ খবর নিয়ে নিলে নিশ্চয় বুঝবেন, বাংলাদেশের অনেক সাধারণ জনগণ কিন্তু রাস্তায় নেমেছিলেন। যাদেরকে আপনারা দেখছেন এরা যে সবাই জামাতপন্থী, সবাই বিএনপি পন্থী, সবাই উগ্রবাদী, এটা কিন্তু না। বাচ্চারাও, মানে অনেকে দেখবেন বাচ্চা, মহিলা, অনেক ভিডিও নিশ্চয় আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে তখন আসছে, দেখবেন দেশের এমনি সাধারণ জনগণও প্রচুর রাস্তায় নেমে পড়েছেন। এবার হ্যাঁ, তাদেরকে হয়তো উস্কেছে এই জামাতপন্থী, উস্কেছে এই সংগঠনগুলো উস্কেছে, কিন্তু উস্কানিতে তারা কিন্তু পা দিয়েছেন। তারা কিন্তু সাধারণ মানুষ, এই যে হাসিনা চলে গেছেন, এখন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তো তার মানে যখন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকবে, আর যখন কিছু ইস্যু সামনে চলে আসবে, যখন ওই কিছু লোক সংগঠন যখন উস্কানিটা দিয়ে দেবে না, তখন সেই জনগণের যে প্রেসারটা তৈরি হবে, আপনার কাছে কত পুলিশ রয়েছে, কত সেনাবাহিনী রয়েছে, কত কি রয়েছে, এত এইভাবে আটকাবেন। আজকে কেন হাসিনা তাড়াহুড়ো করে পালিয়ে গেলেন? কোথায় যাবেন ঠিক করে উঠতে পারেননি, আর ভারতে এসে আশ্রয় নিয়ে আছেন, এখানেও তো মনে হয় না বেশি থাকতে পারবেন বলে, বা ভারত সরকার কি ভাববে সেটা আমরা পরে বুঝবো। তাড়াতাড়ি চলে এলেন কেন? আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা খবর, যে যদি বাড়ি থেকে উনি না বেরোতেন, যতই ওনার বাড়ির চারধারে সিকিউরিটি মোতায়েন থাকতো, ওই বাড়ি বা ওই বাসভবন যেটা, সেখানে অ্যাটাক হয়ে যেত। মানে জনরোষ, লাঠি নিয়ে, সোটা নিয়ে, তার সঙ্গে তো আগ্নেয়াস্ত্র তো আছে, সব জানেন, কিন্তু সাধারণ মানুষও লাঠি সোটা নিয়ে নেমে পড়েছিলেন। তাই উনি চলে এলেন, নিরাপত্তার কথা ভেবেছেন, চলে এলেন, বা ওনাকে আর্মি পাঠিয়ে দিল বা কিছু একটা। তো আমি যেটা বলতে এলাম, হাসিনা, জামাত ইত্যাদি সব আমি বাদ দিয়ে দিলাম, ওইসব অন্য প্রশ্ন অনেক চর্চা হচ্ছে, আমি অনেক চর্চা করেছি। আমি শুধু একটা অ্যাঙ্গেল একটু আজকে রাতের দিকে এসে শেষ ভিডিওটা করছি, যে আমি বাংলার সঙ্গে একটু মেলানোর চেষ্টা করছি, যে দিদিমণি যে এত কথা বললেন, শান্তিতে থাকবেন, অমক থাকবেন, তমক থাকবেন, ভিতরে ভিতরে আবার ভয় পাচ্ছেন না তো? ভয়ে কথাগুলো বলছেন না তো? কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আমাদের রাজ্যেও কিন্তু এই ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের মধ্যে, সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে একটা ক্ষোভ আছে, ভোট দিতে না পারা, গণতন্ত্র কায়েম, মানে মানুষের মতবাদ নিয়ে ওখানকার সরকার না চলা। এখানে তো উনি ভালো করে বোঝেন কিভাবে উনি ভোটটা করার, কিভাবে এখানে ভোটটা চলছে। ফলে এই যেটা হয়েছে, হাসিনাকে পালাতে হয়েছে, এই আতঙ্কি, এই ভয় দিদির মনে ঢোকেনি তো? প্রশ্ন। তবে এটুকু বলবো, বাংলাদেশে যে হিংসাত্মক ভাবে বিষয়টা হয়েছে, ওই রকম আমাদের দেশে, আমাদের রাজ্যে হবে না। ওইসব এলাকার লোক বেশি আবেগপ্রবণ, অন্য ভাবনা থেকে আছেন, অন্য মেন্টালিটির, সেখান থেকে হয়তো এতটা অ্যাগ্রেসিভ ব্যাপারটা হয়েছে। আমাদের এখানে হয়তো ততটা হিংসাত্মক হবে না। তবে হ্যাঁ, এই যে এখানে অতটা হিংসার ছবি দেখতে পাচ্ছেন না, শুধু লাঠি নিয়ে লোকজন যাচ্ছেন। এই যে মিছিলটা নারী পুরুষ সব একসঙ্গে যাচ্ছেন লাঠি নিয়ে, এমনি হেঁটে, যদি লাঠিটাও আমি বাদ দিই, এই মানে মানুষের ঢল, এটা কিন্তু যে কোনো সময় হতেই পারে। আমরা বাংলাদেশের মতো এতটা অ্যাগ্রেসিভ ভাবছি না, কিন্তু আমি যদি এটা নবান্নমুখী ধরি, নবান্নমুখী যদি কোনো ভাবে ডাক দেওয়া হয়, যেমন এই যে ডাকটা, এটা তো কোনো পলিটিক্যাল ডাক ছিল না। এখানে অনেক সংস্থা, অনেক সংগঠন, তাদের সমন্বয় আছে, 100 কতজন একটা কমিটি ছিল, তাদের তরফ থেকে একটা, মানে কোনো নির্দিষ্ট কোনো ব্যানার ছিল না। তো যদি এখানে এইরকম কোনো ব্যানার, মানে একেবারে সব মাস কল, যে রাজ্যে যা হচ্ছে, গণতন্ত্র কায়েম নেই, লুটপাট চলছে, দুর্নীতি চলছে, এই সরকারকে রাখবো না, মানবো না, চলুন অভিযান হবে, নবান্ন অভিযান। আপনাদের কি মনে হয় মানুষের মধ্যে যে ক্ষোভটা রয়েছে, আর
যদি ডাকটা ঠিকঠাক ভাবে ঠিকঠাক জায়গা থেকে হয়, আপনাদের কি মনে হয় এই ভিড়টা, আমি লাঠিসোঁটা বাদ দিয়ে বলছি, গণতান্ত্রিক সিস্টেম আমি বলছি কথাটা, বাংলাদেশের মতো বলছি না, গণতান্ত্রিক সিস্টেমের কথা বলছি। তো গণতান্ত্রিক সিস্টেমে এই রকম জনস্রোত নবান্নমুখী হবে না ভাবছেন? হবে না ভাবছেন? যদি এইভাবে দিদিমণি চলেন, যদি শিক্ষা না নেন, যদি নিজেকে পরিবর্তন না করেন, যদি রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না করেন, যদি মানুষের ভোটাধিকার নতুন করে কেড়ে না নেন, ভাবছেন কি সারা জীবন চলে যাবেন এইভাবে? পিসি আর ভাইপো রাজত্ব কায়েম করে যাবেন বাংলার? আমি বলছি দর্শক, সেই দিন কিন্তু বেশি দূরে নেই। যদি বাংলাদেশের হাসিনার এই অবস্থা দেখে, হাসিনার পতনের পেছনে অনেক কারণ আছে, তার মধ্যেও আমি যেটা বলছি এটা একটা অন্যতম কারণ, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, জনরোষ তৈরি করার ক্ষেত্রে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরির ক্ষেত্রে, যেটা বারবার আমি বলার চেষ্টা করছি। যদি এই দিদিমণি আমাদের যদি নিজেকে পরিবর্তন না করেন, যদি রাজ্যের গণতন্ত্র ফিরিয়ে না আনতে পারেন, যদি জোর করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতা যদি রেখে চলে যান, তাহলে উনিও কিন্তু থাকতে পারবেন না আমার ধারণা। যদি গোটা রাজ্যের মানুষ এইভাবে খালি হাতে নবান্নমুখী হন না, কিছু করতে হবে না, জানি না উনি কি করবেন, কিভাবে পালাবেন, এই দিন কিন্তু আসছে। নিজেকে যদি না শুধরান, নিজেকে যদি না শুধরান, হাসিনার যে হাল হয়েছে এই হাল আপনার হতেও কিন্তু বেশি দেরি নেই। মানুষ, আবার বলছি, ভালো করে গুলিয়ে ফেলবেন না যে আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি জঙ্গি আন্দোলন না। বাংলাদেশের আন্দোলনকে আমরা ওইভাবে সাপোর্ট করছি না, ভাঙচুর করে ওইটাকে আমরা সাপোর্ট করছি না, কিন্তু মানুষের ক্ষোভের যে বিস্ফোরণ, এটা কিন্তু মানতে হবে। তো সেই রকম বিস্ফোরণ আমাদের বাংলাতেও যে কোনো সময় ঘটতে পারে, যদি না আপনি নিজেকে শুধরান। গণতন্ত্র কায়েম করুন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন, জোর জুলুম করবেন না। আজকে হাসিনা যদি দিন থাকতে থাকতে, মানে পরিস্থিতি একটু ভালো থাকতে থাকতে বলে দিতেন, চলুন আপনারা কি বলছেন বলুন, আলোচনায় বসি, বা যদি এ করতেন, এত অ্যাগ্রেসিভ না হয়ে যদি নিজে পদত্যাগ করতেন, অন্তত দেশ ছেড়ে তাকে পালাতে হতো না। ওনার ওই যে বললাম, গণতন্ত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, প্রয়োগ ছিল না, মানুষের ক্ষোভ ছিল। তো যদি আমার যেটা বলার, যদি আপনি দিন থাকতে থাকতে যদি পরিবেশ না পাল্টান দিদিমণি, সময় আছে, যদি আপনাকে নিজেকে পরিবর্তন না করেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না দেন, আর যদি গণতন্ত্র ফিরিয়ে না আনেন দিন থাকতে থাকতে, তাহলে আপনার এমন পরিস্থিতি আসবে, সেদিন কালীঘাটে আপনি থাকতে পারবেন না, আপনি আপনার পরিবার থাকতে পারবে না। কি দেখছি হাসিনা চলে গেছেন, তার বাড়িতে ভাঙচুর হচ্ছে। যেদিন পরিবর্তন ঘটবে এই রাজ্যে না, এই ক্ষোভের মাধ্যমে আপনার পরিবর্তন, আপনার নিজস্ব পরিবর্তন যদি না হয়, যদি এই মানুষ ক্ষোভের মধ্যে একটা সময় তো ছুড়ে ফেলবেই মানুষ, তারপর দেখবেন হাসিনা যেমন ঘুরছেন, কোথায় যাব খুঁজে পাচ্ছেন না, আপনার এবং আপনার গোটা পরিবারের কিন্তু সেই হাল হবে, আর গোটা কালীঘাট শুনশান হয়ে যাবে। এটা বলে রাখলাম। দর্শক বলবেন আপনাদের মত, যে কথা আমি বললাম, যদি বলার থাকে কিছু, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।